আমি যা যা বললাম এখানে আবার একটু দেখি প্রোফেজ। নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোমগুলো জলবিভাজন ঘটে, সেন্ট্রোমিয়ার মেথডে দুই ভাগে বিভক্ত হয়, নিউক্লিয়াসের এনভেলপ এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। নিউক্লিয়াস বড় হবে, জলবিভাজন ঘটে, ক্রোমোজোমগুলো ব্যতীত হয়ে ক্রোমাটিড তৈরি করে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। প্রোমেটাফেজ ধাপে, আচ্ছা, প্রোফেজ ধাপের পর প্রোমেটাফেজ ধাপ। এখানে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে একসময় বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, স্পিন্ডল সেন্ট্রোমিয়ার, এখানে দুমেরুযুক্ত কিছু স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত স্টাররা স্পিন্ডল তন্ত্র সৃষ্টি করে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্টস এরা স্পিন্ডল তন্ত্র সৃষ্টি করে। ওকে, এরা দুই মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্পিন্ডল তন্ত্রগুলোতেই আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমূহ যুক্ত হয়। ওকে, আর এদের মাঝখানে যে অঞ্চলটা আছে তার নাম ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ওকে, মেটাফেজে আসে, এখানে হয় মেটাকাইনেসিস। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো চলে আসবে এবং প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। অ্যানাফেজ ধাপ, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া শেষ, অ্যানাফেজ ধাপ শুরু। তাহলে ক্রোমাটিডগুলো কিসে পরিণত হবে? ক্রোমোজোমে পরিণত হবে এবং মেরুর দিকে ধাবিত হবে। ওকে, সেন্ট্রোমিয়ার অলওয়েজ অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী হয় এবং শেষ পর্যায়ে মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। বাকি থাকলো টেলোফেজ ধাপ। প্রোফেজের বিপরীত, জলযোজন ঘটবে, ক্রমশ সরু এবং লম্বা হতে থাকবে এবং অ্যাসিডেরও অদৃশ্য হতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে, ফলে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি, অর্থাৎ ক্যারিওকাইনেসিস ধাপ সম্পন্ন আমাদের। ওকে, তাহলে টেলোফেজ শেষ। টেলোফেজ শেষ হওয়ার শেষে আমরা দুইটা কোষ পেলাম। ওকে, টেলোফেজ শেষ। টেলোফেজ ধাপ শেষ হওয়ার সাথে সাথে আমরা একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস পেলাম, অর্থাৎ ক্যারিওকাইনেসিস ধাপ সম্পন্ন। ক্যারিওকাইনেসিস ধাপ সম্পন্ন। এরপরে আমাদের আছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন হতে হবে। এরপরে দুইটা কোষ পরস্পর থেকে বিভাজিত হতে হবে। ঠিক আছে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস দেন হবে সাইটোকাইনেসিস। তো শুধুমাত্র ক্যারিওকাইনেসিস যদি হয়, সাইটোকাইনেসিস যদি না ঘটে, সেটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে ডাবের পানি। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল। ওকে, এগুলো মাইটোসিস। মাইটোসিসের ফলে কি হয়? মাইটোসিসের ফলে আমাদের দেহ কোষগুলো আকারে, সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আমরা ছোট থেকে বড় হই শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনের ফলেই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে কি আমাদের দেহের ক্ষতস্থান পূরণ করে, রিপিটেড বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা করে, সবকিছু মাইটোসিসের ফল। তবে মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত হয় সেটাও খারাপ। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। টিউমার বা ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। ঠিক আছে, আমরা জানি আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ করে সিডিকে নামক একটা প্রোটিন। যদি কোনো কারণে এই প্রোটিন নষ্ট হয়ে যায়, তখন এই কোষচক্র বিনষ্ট হয়ে পড়ে। আমাদের কোষকে বিভাজন হতে বিরত রাখে P53 নামক একটা প্রোটিন। এই প্রোটিনটা যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে পড়ে, তখনই আমাদের টিউমার বা ক্যান্সার ধরা পড়ে। টিউমার ক্যান্সার কিছুই নয়, মূলত অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। ঠিক আছে, আচ্ছা, তাহলে P53 নামক প্রোটিনে আমাদের কোষগুলোকে বিভাজন হতে বিরত রাখে। এই প্রোটিন কোনো কারণে নষ্ট বা ডিফেক্টিভ হয়ে বলে তখনই টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। আমাদের কোষের মৃত্যু সাধারণত দুইভাবে ঘটে। একটা হচ্ছে পুষ্টির অভাবে, একটা হচ্ছে বিষাক্ত দ্রব্যের প্রভাবে। পুষ্টির অভাবে বা একটা বিষাক্ত দ্রব্যের প্রভাবে যদি কোষের মৃত্যু ঘটে, তাকে বলা হয় নেক্রোসিস। নেক্রোসিস হচ্ছে পুষ্টি অভাবে অথবা বিষাক্ত দ্রব্যের প্রভাবে যদি কোষের মৃত্যু ঘটে। আর একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু, যাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু।
তাহলে কোষের মৃত্যু দুইভাবে হয়। ওকে, তাহলে এই গেল আমাদের মাইটোসিস। মাইটোসিস হলে কি হবে, অনিয়ন্ত্রিত হলে কি হবে, ঠিক আছে। ওকে, না হলে কি হবে। তাহলে এরপর আমাদের আসবে মায়োসিস। মাইসিস কোষ বিভাজন। মাইসিস কোষ বিভাজন ঘটবে আমাদের দেহের জনন কোষে। আমাদের দেহের জনন কোষে মাইসিস কোষ বিভাজন হয় কি, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, তবে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ফলে মাতৃকোষের ক্রোমোজোমের চেয়ে ক্রোমোজোম, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই জন্য মাইসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। এই জন্য মাইসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। ওকে, তাহলে মাইসিস কোষ বিভাজন সাধারণত উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে জনন কোষে সংঘটিত হয়। উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবের জনন কোষে সংঘটিত। জনন কোষ বলতে শুক্রাণু এবং ডিম্বাণুতে সংঘটিত। এই ধরনের মাইসিসকে বলা হয় টার্মিনাল মাইসিস। উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবের জনন কোষে সংঘটিত হয়। ঠিক আছে, ওকে। তাহলে মাইসিস কোষ বিভাজন, মাইসিস কোষ বিভাজনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাইসিস 1, একটা হচ্ছে মাইসিস 2। মাইসিস 1টা মূলত হ্রাসমূলক কোষ বিভাজন, আর মাইসিস 2টা মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক, প্রথমটা হ্রাসমূলক কোষ বিভাজন, পরেরটা সমীকরণিক কোষ বিভাজন। প্রথমটা হইল হ্রাসমূলক, পরেরটা সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, ওকে। তাহলে কেন এটাকে হ্রাসমূলক বলা হয় বা কেন এটা সমীকরণিক আমরা নেক্সট দেখব। তাহলে মাইসিস কোষ বিভাজনও সেম ভাবে ইন্টারফেস ধাপ আছে, কোষের প্রস্তুতিমূলক দশা। তারপর মাইসিস 1, মাইসিস 1 এবং মাইসিস 2 এর মাঝখানে আরেকটা ধাপ আছে, নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। ওকে, তাহলে আমরা এখন মাইসিস শুরু করব। মাইসিস কোষ বিভাজন, মাইসিস 1 হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক, অর্থাৎ এখানেই মূলত ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n এ পরিণত হয়। ওকে, তাহলে মাইসিস 1 এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে সংঘটিত। আর মাইসিস 2 তো বললাম, এটা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ বা সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, ওকে। তাহলে মাইসিস, এবার আসি মাইসিস। তো আমরা জানি দুই ধরনের, মাইসিস 1 এবং মাইসিস 2। মাইসিস 1 এখানে মূলত হ্রাসমূলক কোষ বিভাজনটা ঘটে। মাইসিস 1 এর 4টা পর্যায় রয়েছে: প্রোফেজ 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এবং টেলোফেজ 1। ঠিক আছে, ওকে। টোটাল 4টা পর্যায় রয়েছে, তবে মাইসিস 1 এর প্রোফেজ 1 পর্যায়টা অনেক দীর্ঘ বলে এটাকে আবার 5টা ধাপে ভাগ করা হয়। 5টা ধাপগুলো হচ্ছে কি, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস সবগুলোই প্রোফেজ 1 এর ধাপ। এই 5টাই মাইসিসের প্রোফেজ 1 এর ধাপ। অর্থাৎ প্রোফেজ 1 পর্যায়টা দীর্ঘস্থায়ী বলে এটাকে আমরা 5টা ধাপে উপধাপে ভাগ করব: ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে কোন ধাপে কি কি ঘটবে আমরা দেখব। ঠিক আছে, ল্যাপটোটিন। তাহলে প্রোফেজ 1 এ কি ঘটে, আমরা যদি মাইটোসিসের ক্ষেত্রে খেয়াল করি, প্রোফেজ 1 এ কি কি ঘটতো, জলবিভাজন ঘটতো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতো, এগুলোই ঘটতো। ঠিক আছে, এখানে সেমভাবে ল্যাপটোটিন ধাপে ঘটবে কি, ক্রোমোজোমের জলবিভাজন ঘটবে। জলবিভাজন ঘটলে এরা আস্তে ধীরে সংকুচিত হবে, খাটো এবং মোটা হতে শুরু করবে, ফলে তাদেরকে ধীরে ধীরে অণুবীক্ষণযন্ত্রের দৃষ্টিগোচর হতে শুরু করবে। তখন ক্রোমোজোমগুলোকে দেখতে বুকে মতো মনে হয় এবং ক্রোমোজোমের এখানে পোলারাইজড বিন্যাস ঘটে। পোলারাইজড বিন্যাস ঘটে। তাহলে প্রোফেজ 1 এ কি হয়, জলবিভাজন ঘটে, ক্রোমোজোমগুলোর বুকের মতো একটা বিন্যাস ঘটে এবং ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। ক্রোমোজোম ল্যাপটোটিন ধাপে, ল্যাপটোটিন শব্দ অর্থ হচ্ছে চিকন সুতা। এরপর যদি জাইগোটিন ধাপে যায়, জাইগোটিন শব্দের অর্থ হচ্ছে